আচ্ছা, একবার একটা ভেঙে পড়তে থাকা বাড়ির কথা ভাবা যাক। বেশিরভাগ মানুষই তো সেখানে শুধু ঝামেলা আর সমস্যাই দেখবে, তাই না? কিন্তু যে স্কটের বইটা আমাদের বলছে, সঠিক জ্ঞান থাকলে এই ধ্বংসস্তূপকেও কিন্তু সোনায় বদলে ফেলা যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে। ভাবছেন এটা শুধু কথার কথা? একদমই না। এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে রিয়েল এস্টেট ইনভেস্টিংয়ের সেই আসল কৌশলটা, যা একজন সফল ইনভেস্টরকে আর 10 জনের থেকে একদম আলাদা করে দেয়। আসল পার্থক্যটা হলো দেখার ভঙ্গিতে। মানে, যেখানে সাধারণ চোখে শুধু ভাঙাচোরা আর ঝুঁকি ধরা পড়ে, একজন স্মার্ট ইনভেস্টরের চোখ সেখানে দেখতে পায় লাভের একটা বিশাল সুযোগ। আর ঠিক এইখানেই পুরো খেলাটা ঘুরে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু কোনো জাদু বা ভাগ্যের খেলা না। লেখক জে স্কট বলছেন, এর পেছনে আছে একটা সলিড স্টেপ বাই স্টেপ সিস্টেম। এমন একটা পদ্ধতি যা ভাগ্যকে পুরো হিসাবের বাইরে ফেলে দেয়। ফ্লিপিংয়ের আইডিয়াটা কিন্তু খুবই সহজ, তাই না? কম দামে কেনো, একটু সারিয়ে নাও আর বেশি দামে বিক্রি করে দাও। কিন্তু এই সহজ সরল ধারণার মধ্যেই একটা মস্ত বড় ফাঁদ পাতা আছে। আর জানেনই তো, নতুনরা প্রায়ই সেই ফাঁদে পা দিয়ে ফেলে। আসল কাজটা কিন্তু বাড়ি কেনার অনেক আগে থেকে শুরু হয়ে যায়। কারণ ঠিকঠাক প্রস্তুতি না থাকলে কি হবে জানেন? হাতের মুঠোয় আসা সেরা ডিলটাও কিন্তু শেষে গিয়ে একটা লোকসানের বোঝা হয়ে দাঁড়াতে পারে। সবকিছুর শুরু হয় মার্কেট রিসার্চ দিয়ে। মানে, ওই এলাকাটায় বাড়ির চাহিদা কেমন, আশপাশে সম্প্রতি কী দামে বাড়ি বিক্রি হচ্ছে, স্কুল কলেজ যাতায়াতের সুবিধা কেমন, এই সব তথ্যই কিন্তু বলে দেবে যে বিনিয়োগটা আদৌ লাভজনক হবে কি না। কারণ দিন শেষে লোকেশনই কিন্তু সবকিছু। জে স্কটের এই কথাটা একদম মাথায় গেঁথে নেওয়ার মতো। কারণটা খুব সোজা। একটা দারুণ সুন্দর বাড়িও যদি ভুল জায়গায় হয়, তাহলে তার কোনো দামই থাকে না। এটা রিয়েল এস্টেটের একটা গোল্ডেন রুল, যা কখনো ভোলা যাবে না। কিন্তু প্রশ্ন হল, এই সেরা ডিলগুলো পাওয়া যায় কোথায়? এগুলো কিন্তু সচরাচর অনলাইনে বা রিয়েল এস্টেট ওয়েবসাইটে পাওয়া যায় না। পেশাদাররা অনেকটা গুপ্তধন খোঁজার মতো করে অফ মার্কেট সুযোগ খোঁজেন। যেমন ধরুন ব্যাংকের নিলাম বা এমন সব বাড়ি যেগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। আচ্ছা, ধরা যাক একটা ভালো ডিল পাওয়া গেল, কিন্তু আসল পরীক্ষাটা তো এখনও বাকি। হিসাব মেলানো। কারণ দিন শেষে লাভ হবে না লোকসান, সবকিছুই কিন্তু নির্ভর করে এই অঙ্কের উপর। আর ঠিক এইখানেই বেশিরভাগ নতুন লোক হোঁচট খায়। তারা মেরামতের খরচটা অনেক কম ধরে ফেলে আর শেষে গিয়ে বিশাল লোকসানের মুখে পড়ে। কিন্তু যারা প্রো, তারা নিজেদের বাঁচাতে একটা বিশেষ ফর্মুলা ব্যবহার করেন। এই ফর্মুলাটাকেই বলা হয় 70% রুল বা 70% নিয়ম। ব্যাপারটা খুব সহজ। প্রথমে হিসাব করতে হবে যে সব মেরামতের পর বাড়িটা কত দামে বিক্রি হতে পারে। এটাকে বলা হয় আফটার রিপেয়ার ভ্যালু বা এআরভি। এরপর সেই এআরভি 70% থেকে মেরামতের মোট খরচটা বাদ দিতে হবে। যা পড়ে থাকবে বাড়িটা কেনার জন্য তার চেয়ে 1 টাকাও বেশি দেওয়া চলবে না। এই 70%ই হলো আসল সেফটি নেট। এটা একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ বা বাজারের ওঠানামার ঝুঁকি থেকে বাঁচানোর জন্য এই মার্জিনটা রাখা হয়। আর একজন প্রফেশনালের সাথে একজন সাধারণ লোকের এটাই পার্থক্য। কিন্তু কথা হলো, টাকাটা আসবে কোত্থেকে? অনেকেই ভাবেন যে এই কাজে নিজের অনেক টাকা লাগে, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। চিরাচরিত ব্যাংক লোন তো আছেই, আবার খুব তাড়াতাড়ি টাকার দরকার হলে আছে হার্ড মানি লোন কিংবা অন্য ইনভেস্টরদের সাথে পার্টনারশিপ। মানে সঠিক ডিলের জন্য টাকার জোগাড় করার অনেক উপায় আছে। তো বাড়ি কেনা হলো, টাকার ব্যবস্থাও হলো। এবার শুরু আসল কাজ, বাড়িটাকে বদলে ফেলার পালা, মানে সংস্কারের কাজ। আর এখানে সফল হতে গেলে কিন্তু এলোমেলোভাবে কাজ করলে চলবে না। দরকার একটা একেবারে পাকা প্ল্যান। একটা কথা মাথায় রাখতে হবে, সব জায়গায় টাকা ঢাললেই কিন্তু লাভ হয় না। স্মার্ট ইনভেস্টররা ঠিক সেইখানেই টাকা খরচ করেন যেখান থেকে রিটার্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন রান্নাঘর, বাথরুম আর বাড়ির বাইরের সৌন্দর্য। এই 3টি জায়গায় পয়সা খরচ করলে ক্রেতারা সবচেয়ে বেশি দাম দিতে রাজি থাকে। একটা সফল রেনোভেশন কিন্তু কোনো হজবরল ব্যাপার না। এটা একটা মিশনের মতো। একদম নিখুঁত একটা প্ল্যান, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা বাজেট, কন্ট্রাক্টরদের জন্য সঠিক সময়সূচি, আর সেই অনুযায়ী দক্ষতার সাথে কাজটা শেষ করা। এই 4টে ধাপই হলো সাফল্যের চাবিকাঠি। আর এই পুরো খেলার মধ্যে একটা অদৃশ্য শত্রু কিন্তু সবসময় কাজ করে চলেছে, সেটা হলো সময়। কারণ যত একটা দিনও বেশি লাগবে, লোনের পেমেন্ট, ট্যাক্স, ইন্স্যুরেন্স, এই সব খরচ কিন্তু বাড়তেই থাকবে। আর এগুলোকে বলে হোল্ডিং কস্ট, যা লাভের অঙ্কটা একটু একটু করে কমিয়ে দেয়। তাই এখানে গতি সবকিছু। এত সবকিছুর পর এবার আসে সেই ফাইনাল মুহূর্তটা, বাড়িটা বিক্রি করে কঠোর পরিশ্রমের ফল ঘরে তোলার পালা।
চলুন দেখা যাক এই শেষ ধাপে কিভাবে বাজিমাত করা যায়। একটা সফল বিক্রির জন্য কিন্তু শুধু বাড়িটা সুন্দর হলেই চলে না, একদম ঠিকঠাক দাম ঠিক করা, ভালো মার্কেটিং, প্রফেশনাল ছবি তোলা আর বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রাখা বা হোম স্টেজিং, এই সব কিছু মিলে ক্রেতার মনে একটা আলাদা আবেগ তৈরি করে। কারণ মানুষ তো শুধু ইট পাথরের বাড়ি কেনে না, তারা আসলে একটা স্বপ্ন কেনে। এতক্ষণ তো আমরা নানা রকম পদ্ধতি আর কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুর উপরে যেটা রয়েছে সেটা হলো সঠিক মানসিকতা। সাফল্যের আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে। জে স্কটের এই কথাটাকেই হয়তো পুরো আলোচনার সারমর্ম বলা চলে। বাড়ি ফ্লিপ করা রাতারাতি বড়লোক হওয়ার কোনো স্কিম নয়, এটা একটা ব্যবসা। একে ঠিক সেভাবেই দেখতে হবে। যারা সফল তারা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেন না, তারা ভরসা করেন ডেটা আর সিস্টেমের ওপর। তাদের কাছে প্রত্যেকটা ডিল কোনো জুয়া খেলা নয়, বরং খুব সাবধানে হিসাব কষে করা একটা বিজনেস প্রজেক্ট। তার মানে বাড়ি ফ্লিপিং মানে শুধু বাড়ি বানানো বা সারানো নয়, এটা আসলে ফিন্যান্স, সাইকোলজি, ডিজাইন আর স্ট্র্যাটেজির একটা অসাধারণ মিশ্রণ, ঠিক যেন একটা পুরোদস্তুর ব্যবসা চালানো। শেষমেশ আসল পরিবর্তনটা কিন্তু শুধু ইট সিমেন্টের নয়, আসল পরিবর্তনটা হলো দৃষ্টিভঙ্গির। একটা সমস্যাকে সম্ভাবনায় বদলে ফেলার ক্ষমতা। এখন প্রশ্ন হলো, আমাদের চোখের সামনেই এমন কত সুযোগ লুকিয়ে আছে যা সাধারণ চোখে ধরা পড়ে না।